জি, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে হচ্ছে আপনাদের ৭ম ব্যাচের কত নাম্বার ক্লাস? আসলে এটা এখন বের করি নাই। ১১ নাম্বার ক্লাস, তাই না? গুগল ডক্স। জি, 11 প্লাস। হুম, হুম। একটু যাচ্ছি গুগল ডক্সে। ওকে, তো ১১ নাম্বার ক্লাস আজকে। হোয়াট ইজ এলিমেন্টর পেজ বিল্ডার, হাউ টু ইউজ ইট, দেন হচ্ছে ইনস্টল এলিমেন্টর ফ্রি প্লাগইন অ্যান্ড ইন্ট্রোডিউস অ্যান্ড ইউজ অফ এলিমেন্টর উইজেটস অর মডিউলস। তাহলে প্রথমেই আমরা জানবো হোয়াট ইজ এলিমেন্টর। এলিমেন্টর পেজ বিল্ডার এটা আসলে কি? হ্যাঁ, এলিমেন্টর পেজ বিল্ডার হচ্ছে যে উইদাউট এনি কোডিং ছাড়াই আপনি জাস্ট ড্রাগ এন্ড ড্রপ করে একটা ওয়েবসাইট খুব দ্রুত তৈরি করে ফেলতে পারবেন। ঠিক আছে? তো এলিমেন্টর সম্পর্কে আমরা আরো একটু ডিটেলস জানবো। যদি আমরা জানতে চাই তাহলে যদি আমি গুগলে গিয়ে লিখি যে এলিমেন্টর কি, জাস্ট বাংলায় লিখতেছি। এলিমেন্টর কি লিখে এন্টার প্রেস করলাম, দেখেন এলিমেন্টর হলো ওয়ার্ডপ্রেসের জন্য একটা ড্রাগ এন্ড ড্রপ ওয়েবসাইট নির্মাতা, যাই হোক এটা বিল্ডার। এটি দুটি সংস্করণে আসে, একটি বিনামূল্যে এবং একটি হচ্ছে আপনাকে অর্থ প্রদান করতে হবে, অর্থাৎ প্রিমিয়াম। তো এলিমেন্টর প্রো এটা হচ্ছে প্রিমিয়াম। হুম। পরের ঠিক আসলে এটা মানে গুগল করছে, ট্রান্সলেট করছে ইংলিশটাকে, এটা আসলে প্রপারলি বোঝা যায় না। তো মোট কথা হচ্ছে এলিমেন্টর পেজ বিল্ডার এমন একটা বিল্ডার যে বিল্ডার দিয়ে আপনি খুব সহজে যে কোনো ধরনের ওয়েবসাইট নিমিশেই তৈরি করে ফেলতে পারবেন। এটার দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে ফ্রি ভার্সন আর একটা হচ্ছে প্রো ভার্সন। ফ্রি ভার্সন একা একা কাজ করতে পারে, কিন্তু প্রো ভার্সনটা একা একা কাজ করতে পারে না। অবশ্যই আপনাকে ফ্রি ভার্সন ইনস্টল করে দেন হচ্ছে আপনার প্রো ভার্সনটা ইনস্টল করতে হবে, তাহলে দুইটা ভার্সন মিলে একসাথে কাজ করবে। তো এলিমেন্টর হচ্ছে একটা প্লাগইনের নাম। এই প্লাগইনটা সবচেয়ে জনপ্রিয় বর্তমানে পেজ বিল্ডারের দিক থেকে সবচেয়ে জনপ্রিয় একটা বিল্ডার বা জনপ্রিয় একটা প্লাগইন। আমরা যদি একটু আহ, আমরা যদি একটু গুগলে সার্চ করি জাস্ট ইংলিশে এলিমেন্টর লিখে, হুম, এলিমেন্টর, জাস্ট এটা লিখে সার্চ করলাম, দেখেন এলিমেন্টরের ওয়েবসাইটে নিয়ে আসছে elementor.com। ওয়ালাইকুম স্যার। হ্যাঁ, আমরা যদি এলিমেন্টর ওয়েবসাইটে যাই তাহলে আপ টু 70, আচ্ছা যাই হোক, ব্ল্যাক ফ্রাইডেতে তারা অফার দিয়েছে তাদের প্রিমিয়াম ভার্সনে। হুম। তো এলিমেন্টর পেজ বিল্ডারটা দেখেন, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে খুব সহজেই বিভিন্ন ডিজাইন তারা করে ফেলতে, যে বাটন নিয়ে আসছে, স্টাইলিং করতেছে, এটার কালার, হ্যাঁ, বিভিন্ন কিছু খুব সহজেই চেঞ্জ করে ফেলা যাচ্ছে। হ্যাঁ, তো এলিমেন্টর পেজ বিল্ডার দেখেন বর্তমানে 17M প্লাস, মানে 1,70,00,000 ওয়েবসাইটে এই বিল্ডারটা ইনস্টল করা আছে। তার মানে বুঝতে পারতেছেন যে কি পরিমাণ জনপ্রিয় এটা। 6.5K হচ্ছে এর 5 স্টার রিভিউ। তো এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে আপনি যে কোনো ধরনের ডিজাইন তৈরি করতে পারবেন একটা ওয়েবসাইটে। আহ, তো আমরা যদি এলিমেন্টরের একটু প্রো প্রো ভার্সনের প্রাইসিংটা দেখি, প্রাইসিংটা মনে হয় এখন একটু কম আছে। হ্যাঁ, এই যে চুজ ইউর প্ল্যান, এখানে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এটা হচ্ছে গিয়ে আপনার মান্থলি দেখাচ্ছে, বাট ইয়ারলি $59 কাটবে। হুম। আর অ্যাডভান্সড সোলো যেটা, এটা হচ্ছে আপনার ইয়ারলি $74 কাটবে। প্রতি বছর এটা রিনিউ করা লাগে। প্রিমিয়াম ভার্সনটা এটা একটা সাইটে ব্যবহার করা যাবে। হ্যাঁ, এবং এটাও একটা সাইটে, এটা হচ্ছে 3টা সাইটে ব্যবহার করা যাবে। আর তারপর হচ্ছে কি আপনার এটা $89। হ্যাঁ, কাটবে হচ্ছে 3টা সাইটের জন্য, আর $159 কাটবে হচ্ছে 25টা সাইটের জন্য। আশ্চর্য হয়ে গেলাম তো, একটা বিষয় আশ্চর্য হলাম, সেটা হচ্ছে না না, নিচে দেখা যাচ্ছে এসেনশিয়াল, অ্যাডভান্সড সোলো, অ্যাডভান্সড, এক্সপার্ট। হ্যাঁ, 25টা সাইট পর্যন্ত হচ্ছে এগুলো। আর এজেন্সি সাইট হচ্ছে আপনার 1,000 সাইট ইউজ করা যাবে। এজেন্সি যে প্রিমিয়াম ভার্সনটা আছে এটা 1,000 সাইট ইউজ করা যাবে। এটার প্রাইসটা ইয়ারলি কত আছে একটু দেখতে হবে। উম 1,000 সাইট ইউজ করা যাবে, এখানে অবশ্য নাই এটা। তো যাই হোক, ক্লাউড,
তো এলিমেন্টর পেজ বিল্ডার যে এমন একটা বিল্ডার যেটার ফ্রি ভার্সনও আছে, প্রিমিয়াম ভার্সন আছে। আমরা এইটুকু জানলাম। এখন আসেন দেখি আমাদের পরবর্তী টপিকে কি আছে। হাউ টু ইউজ ইট, এটা কিভাবে ব্যবহার করতে হয়। আসেন আমরা ব্যবহার করে তারপর সেটা শিখে ফেলি। হুম। তো আমরা একটু ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে যাই। ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে আমরা যে কাজটা করব, আমাদের বর্তমানে যে সাইটটা এখানে রেডি করা আছে বা তৈরি করা আছে, এটা হচ্ছে শপিং কার্ট থিম দিয়ে। তো এর এখানে এলিমেন্টারের কোনো কাজ নাই, আমরা এলিমেন্টার ইনস্টল করিও নাই। এখন আমরা এই সাইটটাকে কি করব, রিসেট করব। রিসেট, আমরা আজকে আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে যে একটা সাইট ধরেন আপনার দরকার নাই, কিন্তু এখন বর্তমানে তো ওয়ার্ডপ্রেসের অনেক প্লাগইন থিম টিম সবকিছু আপনার ড্যাশবোর্ডে ইনস্টল করা আছে। তো আপনার বর্তমান যে সাইটটা তৈরি করা আছে এটা দরকার নাই, এটাকে কি করবেন, রিসেট করে দিবেন। হুম। রিসেট করা মানে কি, একদম রিমুভ করে দেয়া। কিন্তু আপনার ওয়ার্ডপ্রেসটা একদম নতুন ইনস্টল করার পর যেমন থাকে ঠিক তেমন হয়ে যাবে। তো এটা আমরা কিভাবে করতে পারি? এটা করার জন্য আমাদেরকে একটা প্লাগইন ইনস্টল করতে হবে। প্লাগইনসে যাচ্ছি, দেন হচ্ছে এড নিউ প্লাগইনে যাই। আচ্ছা, আমি এই এই ক্লাসে এই জিনিসটা যুক্ত করে দিই, সেটা হচ্ছে উম, এখানে হাউ টু রিসেট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইউজিং ডব্লিউপি, আচ্ছা, ইউজিং প্লাগইন। যাই হোক, চ্যাট করে দিলাম। ওকে, তো আমরা রিসেট করব। রিসেট করার জন্য প্লাগইনসে আসলাম, এড নিউ প্লাগইনে আসলাম। এখন প্লাগইনটা আমরা সার্চ করব, আর এই এসইটি রিসেট লিখলে আমাদের কাঙ্ক্ষিত প্লাগইনটা চলে আসবে। এই হচ্ছে প্লাগইন ডব্লিউপি রিসেট মোস্ট অ্যাডভান্সড ওয়ার্ডপ্রেস রিসেট টুল। আমরা এই প্লাগইনটা অলরেডি ইনস্টল করা আছে, জাস্ট অ্যাক্টিভেটও করা আছে। মেবি আমরা এই জিনিসটা দেখছিলাম একবার, ঠিক আছে, আই ফরগট ইট। হুম। এটা হয়তো একবার দেখছিলাম। আমরা এখন যাব কোথায়? রিসেটের সেটিংসে গেলে পাবো নিশ্চয়ই, না সেটিংসে না, টুলসে গেলে পাবো নিশ্চয়ই। হ্যাঁ, এই যে টুলসে আসলে দেখেন ডব্লিউপি রিসেট, অর্থাৎ এই প্লাগইনটা ইনস্টল এবং অ্যাক্টিভেট করা আছে, এই জন্য আমরা দেখতে পাচ্ছি যে ডব্লিউপি রিসেটের অপশনটা এখানে চলে আসছে। আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে এসে লিখবো রিসেট, আর ই সিট রিসেট লিখে দেন রিসেট সাইটে ক্লিক করছি। অবশ্যই আপনি যখন কোনো ক্লায়েন্টের প্রজেক্টের কোনো একটা সাইট রিসেট করতে যাবেন, আপনাকে একটু খেয়াল রাখতে হবে আপনার ব্রাউজারের দিকে। সেটা হচ্ছে যে এইখানে তো টুডে ফ্রিল্যান্সিং মানে আপনি কি ধরেন, অনেক সময় হয় কি, আমি বিষয়টা এভাবে বলতে চাচ্ছি, অনেক সময় হয় কি যে আপনার ক্লায়েন্টের ৪-৫টা ক্লায়েন্টের কাজ একসাথে করতেছেন বা ২-৩টা ক্লায়েন্টের কাজ একসাথে করতেছেন। দেখা গেছে আপনার একই ব্রাউজারের মধ্যে ২-৩টা ক্লায়েন্টেরই সাইট লগ ইন করা আছে। এখন আপনার একটা সাইট রিসেট করতে হবে। আপনি কি করছেন? ভুলক্রমে আপনার ক্লায়েন্টের রানিং একটা সাইট কি করছেন? আপনি উপরে এই লিংকের দিকে আর খেয়াল করেন নাই। জাস্ট ডব্লিউপি রিসেট প্লাগইন ইনস্টল করে সাইটটাকে রিসেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করে দিয়ে আপনি রিসেট করে ফেলছেন। বলেন তো আপনি কি পরিমাণ বিপদে পড়বেন? মহা বিপদে পড়বেন, সোজা কথা। ঠিক আছে? তো এইজন্য অবশ্যই আপনাকে এখানে খেয়াল রাখতে হবে যে আপনি কি সঠিক যে সাইটটা রিসেট করতে যাচ্ছেন সেটা কি এটা? না অন্য কোনো সাইট? ওকে, তো আমরা সাইট রিসেট করার পর দেখেন একদম ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর যে লুকটা আমরা দেখতে পাই সেই লুকটা দেখতে পাচ্ছি। তো প্লাগইন গুলো যেগুলো ছিল সেগুলো বর্তমানে ইনএক্টিভ অবস্থায় আছে। বাট এখানে আছে, আমরা সমস্ত প্লাগইন এখান থেকে রিমুভ করে দিব। ডিলিট, অ্যাপ্লাই। ওকে, সমস্ত প্লাগইন আমরা এখান থেকে কি করলাম, ডিলিট করে দিচ্ছি। কিছু প্লাগইন যায় নাই, এটাকে ডিলিট করি দেখি। চলে গেছে। কমার্স ডিলিটের অপশন এখানে নাই। রিফ্রেশ করে দেখি পাই কিনা। না, ডিলিটের অপশন দিচ্ছে না। দোকানটাকে ডিলিট করি, চালানটাকে ডিলিট করি, দেখি এখন দিচ্ছে কিনা। এখন দিয়েছে। হুম। এটাকে ডিলিট করে ফেলি, কমার্স। ওকে, ফাইন। ডব্লিউপি রিসেটটা আপাতত ডিঅ্যাক্টিভেট করে রাখছি। ওকে, দেন এপিয়ারেন্সে যাই। এপিয়ারেন্সে গেলে এখানে আমরা যে থিমগুলো ইনস্টল করেছিলাম এগুলো আমরা এখান থেকে ডিলিট করতে পারবো। জাস্ট ওকেতে ক্লিক করলাম, এখানে এসে ডিলিট। ওকে, এটাকেও ডিলিট করে দিচ্ছি। ওকে,
দেন সেটিংসে যাব, পারমালিঙ্কসে যাব। এখান থেকে আমরা পোস্ট নেম সিলেক্ট করব, দেন হচ্ছে সেভ চেঞ্জেস। ফাইন। তাহলে আমরা আজকের ক্লাসে কি দেখতেছি? এলিমেন্টর প্লাগইন। এলিমেন্টর ফ্রি ভার্সন যেটা আছে সেটা আমরা এখন ইনস্টল করব। ইনস্টল করে, হ্যাঁ, তার ভিতরে যে উইজেট গুলো থাকে বা যে মডিউল গুলো থাকে, যে মডিউল গুলোকে ড্রাগ এন্ড ড্রপ করে আমরা সুন্দর সুন্দর ডিজাইন করতে পারি, সেই বিষয়গুলো সম্পর্কে জানবো। তো এলিমেন্টর প্লাগইনটা ইনস্টল করার জন্য আমাদেরকে যেতে হবে প্লাগইনসে। অ্যাড নিউ প্লাগইনে যাচ্ছি। বর্তমানে আমাদের সাইটে যে থিমটা ইনস্টল করা আছে না, এটা একটু চেঞ্জ করে নিব। আচ্ছা, তার আগে আমরা প্লাগইনটা ইনস্টল করি। প্লাগইন ইনস্টল করার জন্য এই যে সার্চ প্লাগইনসে আসলাম। এখানে এসে লিখবো এলিমেন্টর। এই হচ্ছে প্লাগইন এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার মোর দ্যান জাস্ট এ পেজ বিল্ডার। এটা 10+ মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন এখানে দেখাচ্ছে। আমরা এটাকে ইনস্টল করে নিচ্ছি, দেন অ্যাক্টিভেট করে নিচ্ছি। তো এখানে আমাদের কি বলতেছে যে অ্যাকাউন্ট করার জন্য ক্রিয়েট অ্যাকাউন্ট। হুম, ইউ আর হিয়ার, লেটস গেট কানেক্টেড। এলিমেন্টর আমরা যদি অ্যাকাউন্ট করতে চাই, অ্যাকাউন্ট করে নিলে কি হয়, আপনার কিছু, আপনার হচ্ছে গিয়ে প্রিমেড টেমপ্লেট আপনি চাইলে ইম্পোর্ট করতে পারবেন। ইম্পোর্ট করে সেই টেমপ্লেটের উপর ডিজাইন করতে পারবেন। ঠিক আছে? তো আপনি এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ক্রিয়েট অ্যাকাউন্ট অথবা ক্রিয়েট মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে পারেন। ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করলাম। একটা পপআপ চলে আসছে, পপআপ উইন্ডো। এইখানে আপনি চাইলে গুগল দিয়ে লগ ইন করতে পারেন বা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, ফেসবুক দিয়ে পারেন, কন্টিনিউ দিয়ে অ্যাপল দিয়ে পারেন। ঠিক আছে? কন্টিনিউ উইথ ইউর ইমেইল, হ্যাঁ, আপনি এটা দিয়েও কিন্তু করতে পারেন। তো যাই হোক, আমি এখন আর অ্যাকাউন্ট ক্রিয়েট করছি না। জাস্ট আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবেন। তাহলে এটা আপনার জন্য অনেক ভালো হবে। তো আমি এখান থেকে বের হয়ে যাব, এই ক্রস সাইনে ক্লিক করছি। প্লাগইনসে যাই। দেখুন, এই হচ্ছে এলিমেন্টর প্লাগইন ইনস্টল করা হয়ে গেছে। এখন আমরা যদি সেটিংসে যাই, এলিমেন্টরের সেটিংসটার সাথে আমরা একটু পরিচয় হয়ে নেই, হ্যাঁ? সেটিংস আমরা এখানে যেতে পারি। দেখুন, এখানে এলিমেন্টর নামে একটা অপশন চলে আসছে এবং টেমপ্লেটস নামে একটা অপশন চলে আসছে। আমরা যদি এলিমেন্টরের হোমে যাই, তাহলে আমরা কি দেখতে পাবো? হোমে আসার পর এখানে আমরা একটা ভিডিও দেখতে পাচ্ছি, আনলেশ ইউর ইমাজিনেশন উইথ এলিমেন্টর, হ্যাঁ, ক্রিয়েটিভ পেজ, এখান থেকে আপনি পেজ ক্রিয়েট করতে পারতেছেন। জাম্পস্টার্ট ইউর ওয়েব ক্রিয়েশন, হ্যাঁ, সাইট সেটিংস করতে পারতেছেন, সাইট লোগো, গ্লোবাল কালার্স, গ্লোবাল ফন্টস, থিম বিল্ডার, পপআপস, কাস্টম আইকনস, কাস্টম ফন্টস, এগুলো এখান থেকে আপনি প্রি ডিফাইন করতে পারতেছেন। তো এটা আপনি এখান থেকে করতে পারেন। চাই আবার যখন নাকি আপনি ডিজাইনের কাজ করবেন, তখন আপনি এই কাজগুলো করে নিতে পারবেন। ঠিক আছে? এটা একটু মাথায় রাখেন যে এই জিনিসগুলা এখান থেকেও করা যায়। আবার যখন আপনি ডিজাইন করবেন ওইখান থেকে করা যায়। আমি দেখাই দিব অ্যাকচুয়ালি কিভাবে করতে হয়। ওকে, দেন আমরা সেটিংসে যাই। সেটিংসে আসার পর দেখেন এখানে জেনারেল সেটিংস, ইন্টিগ্রেশনস, অ্যাডভান্সড এবং পারফরম্যান্স এবং ফিচারড অপশন আছে। তো জেনারেল সেটিংস এর মধ্যে পোস্ট টাইপ, পোস্ট, পেজেস। আপনি এখান থেকে যদি পোস্টের টিকমার্ক উঠাই দেন, তাহলে পোস্টে আপনি এলিমেন্টর দিয়ে এডিট করতে পারবেন না। পেজেস উঠে দিলে পেজেসে পারবেন না। তাহলে টিকমার্ক যেখানে যেখানে থাকবে সেখানেই মেইনলি আপনি কি করতে পারবেন? এলিমেন্টর দিয়ে এডিট করতে পারবেন। সো এটা দুইটাই টিকমার্ক থাকুক। দেন ডিসেবল ডিফল্ট কালার্স। আপনার থিমের যে ডিফল্ট কালার থাকবে সেটা যদি আপনি ডিসেবল করতে চান, তাহলে এখান থেকে টিকমার্ক দিবেন। ডিসেবল ডিফল্ট ফন্টস, ইমপ্রুভ এলিমেন্টর ইউজিং ডাটা শেয়ারিং। তো যাই হোক, এগুলো ব্ল্যাঙ্ক থাকুক। এরপর হচ্ছে আপনার ইন্টিগ্রেশনস। আপনি চাইলে এখানে গুগল ম্যাপস এর এপিআই কি ইন্টিগ্রেশন করতে পারেন। এরপর হচ্ছে অ্যাডভান্সড এ গিয়ে আপনি আপনার অনেকগুলো সুইচ আছে এখানে। হুম, যেমন সুইচ এডিটর লোডার মেথড, এটা ডিসেবল করা আছে, আপনি চাইলে এনাবল করতে পারেন। এনাবল আনফিল্টার্ড ফাইল আপলোডস, এগুলো আপনি একটু ডিটেলস পড়লে বুঝতে পারবেন। বিভিন্ন জেসন ফাইল, এসভিজি ফাইল, এগুলো আপনি এখানে আপলোড করতে পারবেন কিনা সেই বিষয়টা আপনি এখানে এলাও ডিসএলাও করতে পারেন। গুগল ফন্টস, গুগল ফন্ট লোড, তারপর হচ্ছে লোড ফন্ট অসাম, তারপর হচ্ছে জেনারেটর ট্যাগ। আচ্ছা, যাই হোক, এগুলো আপনাদের অতটা না জানলেও চলবে, বাই ডিফল্ট যা থাকবে তাই থাকবে। এখানে এসে আপনাদের কোনো ঘাটাঘাটি করতে হবে না। পারফরম্যান্স ফিচার,
ওকে, তো যাই হোক, এখন রোল ম্যানেজারের মধ্যে যদি আমরা একটু আসি, এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যানেজ হোয়াট ইউর ইউজার্স ক্যান এডিট ইন এলিমেন্টর। এখানে আপনি যদি এডিটরকে অ্যাক্সেস দেন, ঠিক আছে, তাহলে এখানে টিক মার্ক দিতে পারেন, হ্যাঁ, যে এডিটর হিসেবে আপনার সাইটে কাজ করবে। হুম, আবার চাইলে আপনি তাকে অ্যাক্সেস নাও দিতে পারেন, অথরকে দিতে পারেন যদি দিতে চান। হ্যাঁ, বাট এগুলো আপনার ইচ্ছে। কন্ট্রিবিউটর, তারপর হচ্ছে সাবস্ক্রাইবার, তারপর হচ্ছে কাস্টমার, শপ ম্যানেজার, হ্যাঁ, ভেন্ডর, এসইউ ম্যানেজার, তারপর হচ্ছে এসইউ এডিটর। এরা হচ্ছে ইউজার। আপনি দেখা গেছে আপনার সাইটে যদি কেউ বাইরে থেকে অ্যাজ এ কাস্টমার হিসেবে কেউ আহ সাইন আপ করে, ঠিক আছে, তখন আপনি চাইলে তাদেরকে এখান থেকে তাদেরকে অ্যাক্সেস দিতে পারবেন, যে এলিমেন্টর দিয়ে আপনার সাইটে সে এডিট করতে পারবে। তো আসলে এগুলো তো আর হয় না, এগুলো তো আর করা হয় না। তো মেইনলি আপনি যাকে এই পারমিশন দিতে চান তাকে আপনি এখান থেকে দিতে পারবেন, জাস্ট টিক মার্ক দিয়ে দিলে হবে। নো অ্যাক্সেস টু এডিটর, enable the option to upload JSON files, enable the option to use the HTML widget। তো যাই হোক, এগুলো মেইনলি হচ্ছে গিয়ে ইউজারকে পারমিশন দিচ্ছেন কি দিচ্ছেন না ওই বিষয়গুলো। দেন এলিমেন্ট ম্যানেজার হচ্ছে গিয়ে আপনার সাইটে যে উইজেট গুলো থাকে, হুম, যে উইজেট গুলো ইউজ করে আপনি আপনার সাইটের সমস্ত ডিজাইন গুলো করবেন, সেগুলো আপনি এখান থেকে এনেবল ডিসেবল করতে পারেন। হ্যাঁ, এগুলো অবশ্য আপনারা একটু পরে দেখবেন, যে যেমন ডিভাইডার একটা অপশন, এইচটিএমএল, হেডিং এগুলো হচ্ছে এক একটা আইকন বক্স, আইকন লিস্ট, ইমেজ বক্স, ইমেজ ক্যারোসেল, ইনার সেকশন, মেনু অ্যাঙ্কর, মেটা, মিনিমালিস্ট, নেভিগেশন মেনু, পেজ। আপনি এখান থেকে যেটা যেটা টিকমার্ক মানে অফ করে দিবেন, সুইচ অফ করে দিবেন, সেটা কি আর আপনার শো করবে না। ঠিক আছে, তো আমরা সবগুলোই রাখি, আমাদের সবগুলি প্রয়োজন হতে পারে, আর যেগুলো প্রয়োজন হবে না সেগুলো আমরা রাখবো না। এগুলো হচ্ছে প্রো উইজেট। হ্যাঁ, এলিমেন্টের প্রোতে যা যা থাকে সেই সমস্ত উইজেটের লিস্ট এখানে আছে। ওকে, এরপর টুলসে যদি যাই আমরা, অনেকগুলো অপশন এখানে। টুলসে আসলে আমরা দেখতে পাচ্ছি জেনারেল, রিপ্লেস ইউআরএল, ভার্সন কন্ট্রোল, মেইনটেনেন্স মোড, ইম্পোর্ট এক্সপোর্ট কিট। হ্যাঁ, তো এখানে রিজেনারেট সিএসএস ডাটা, এগুলো হচ্ছে যদি আপনি আপনার সাইটের যে সিএসএস ডাটাগুলো আছে সেগুলোকে রিজেনারেট করতে চান, এখানে ক্লিক করে দিলেই রিজেনারেট হবে। সিঙ্ক লাইব্রেরি, আপনি চাইলে এখানে ক্লিক করে দিলে আপনার লাইব্রেরিটা সিঙ্ক হবে। এই যে এখানে আমি যদি এই যে সিঙ্ক করলাম, বা আপনার হচ্ছে গিয়ে রিজেনারেট করলাম। সেফ মোড, আপনি চাইলে আপনার সাইটটাকে সেফ মোডে নিয়ে যেতে পারেন। হ্যাঁ, ডিবাগ বার, আপনি চাইলে আপনার সাইটটাকে ডিবাগ মোডে নিয়ে যেতে পারেন। ঠিক আছে, তো এখানে সেভ চেঞ্জেস এ ক্লিক করে দিচ্ছি। এরপর রিপ্লেস ইউআরএল, আপনার সাইটের যে ইউআরএল, হ্যাঁ, আপডেট সাইট অ্যাড্রেস, এটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। ভার্সন কন্ট্রোল, এটা খুব কাজের। যেমন ধরেন আপনি আপনার সাইটে আপডেট করছেন, এলিমেন্টরের যে একেবারে একেবারে লেটেস্ট ভার্সন আপনি কি করছেন, আপগ্রেড করছেন বা আপডেট করছেন। আপডেট করার পর দেখলাম আপনার সাইট ভেঙে গেছে বা নষ্ট হয়ে গেছে, তখন আপনি চাইলে কি করতে পারেন, এলিমেন্টর থেকে টুলসে এসে, ভার্সন কন্ট্রোলে এসে, আপনি এর আগের যে ভার্সনটা আছে, যেখানে 2.3.25.9, আপনি চাইলে আগের ভার্সনে আবার ফিরে যেতে পারেন। চাইলে আপনি এরও আগের আরো অনেক 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 আগের ভার্সনেও ফিরে যেতে পারেন এখান থেকে। ঠিক আছে, এটা একটা উপকারী জিনিস বলা যায়। ওকে, মেইনটেনেন্স মোড, আপনি চাইলে আপনার সাইটটাকে মেইনটেনেন্স মোডে নিতে পারেন। হ্যাঁ, যেমন আপনি যদি মেইনটেনেন্স মোডে নেন, ধরেন কামিং সুন পেজ আপনি আপনার সাইটে অ্যাপ্লাই করলেন, সেভ চেঞ্জেসে ক্লিক করলাম। ঠিক আছে, এখন আমরা যদি এখানে ফ্রন্ট এন্ডে যাই, তাহলে আমরা আমরা ঠিকই সাইট দেখতে পাবো, বাট এজ এ কাস্টমার কিন্তু সাইট দেখতে পাবে না, কামিং সুন দেখাবে। এটা আমরা দেখতে পাচ্ছি। এখন যদি আমি এটাকে কন্ট্রোল সি চেপে নিয়ে যাই হচ্ছে গিয়ে নিউ ইনকগনিটো উইন্ডোতে নিয়ে যাই, দেন এন্টার প্রেস করি, আহ এখানেও সাইট দেখাচ্ছে। ও, বুঝতে পারছি। আমাদেরকে একটা কামিং সুন পেজ তৈরি করতে হবে। আমাদের একটা কামিং সুন পেজ তৈরি করতে হবে। কামিং সুন হু ক্যান অ্যাক্সেস লগড ইন ইউজার্স, আর হচ্ছে গিয়ে চুজ টেমপ্লেট, আমাদেরকে এখান থেকে একটা টেমপ্লেট বানায় দেন হচ্ছে এটা দিতে হবে। যেমন ক্রিয়েট ওয়ান, আমরা যে একটা টেমপ্লেট তৈরি করি, এটার নাম দিলাম ধরেন কামিং সুন। হ্যাঁ, দেন আমাদেরকে পাবলিশ করতে হবে, এটা পাবলিশ করলাম, এরপর হচ্ছে গিয়ে এডিট উইথ এলিমেন্টরে যাচ্ছি। এডিট উইথ এলিমেন্টরে এসে এটা আমি কেটে দিলাম। এই হচ্ছে এলিমেন্টরের ক্যানভাস, এখানে কামিং সুন লেখা চলে আসছে, রিটেন বাই অ্যাডমিন। আপনি যদি মনে করেন যে আপনি এখানে আরো কিছু লিখে দিবেন, জাস্ট এখানে আমি
প্লাসে ক্লিক করে আপাতত এখানে একটা লেখা লিখে দিচ্ছি। উই আর, এই যে এখানে লিখছি উই আর কামিং সুন। জাস্ট এইটুকু, এই মেসেজটা দিলাম, পাবলিশ। এখন যদি ইনকগনিটো উইন্ডোতে আসি, ইনকগনিটো উইন্ডোটা হচ্ছে এটা, রিফ্রেশ করি। এখনো দেখাচ্ছে না, উই আর কামিং সুন দেখাচ্ছে না। কন্ট্রোল সি, হুম, দেন হচ্ছে, আচ্ছা আমি একটু সময় নিচ্ছি, হ্যাঁ একটু সময় নিচ্ছি, রেকর্ডটা অফ করছি। আচ্ছা আমরা যেখানে ছিলাম তাহলে, হুম, তো এটা আসলে, ও ঠিক আছে, কাজ না করার কারণ আছে, সেটা হচ্ছে আমি এখানে তো সিলেক্ট করি নাই। সিলেক্ট করার জন্য আমাকে রিফ্রেশ করতে হবে, রিফ্রেশ দেন সিলেক্ট, এই যে দেখেন কামিং সুন ধরাই দিলাম, সেভ চেঞ্জেস। এরপর যদি আমি ইনকগনিটো উইন্ডোতে যাই, এখানে এসে রিফ্রেশ করি, এই যে দেখেন কামিং সুন পেজ চলে আসছে। ঠিক আছে, তার মানে আপনি এই কামিং সুন পেজটা দিতে পারেন, বা মেইনটেনেন্স মোড এখানে আপনি আপনার ওয়েবসাইটকে রাখতে পারেন। ভিজিটর যখন আপনার সাইটে আসবে তখন সে দেখতে পাবে যে সাইটটা কামিং সুন বা আপনার হচ্ছে গিয়ে মেইনটেনেন্স মোডে আছে। ওকে, এটা আমরা দেখলাম। এরপর আপনি ইম্পোর্ট এক্সপোর্ট কিট, এগুলো অবশ্য একটু অ্যাডভান্স লেভেলের বিষয়, এগুলো আমি আর যাচ্ছি না। সিস্টেম ইনফো, আপনার সিস্টেম ইনফরমেশন সম্পর্কে জানতে পারবেন। যেমন হচ্ছে অপারেটিং সিস্টেম হচ্ছে লিনাক্স, সফটওয়্যার হচ্ছে লাইট স্পিড, মাইএসকিউএল ভার্সন হচ্ছে মারিয়াডিবি, পিএইচপি ভার্সন হচ্ছে 8.2.225, পিএইচপি মেমোরি লিমিট 512 তারপর হচ্ছে পিএইচপি ম্যাক্স ইনপুট ভার্স হচ্ছে আপনার এটা। ঠিক আছে, এখানে যদি আপনার সাইটের কোনো একটা বিষয়ে শর্টেজ থাকে, হ্যাঁ কোনো একটা বিষয় বলতে বোঝাচ্ছি, যেমন পিএইচপি ভার্সনের কোনো শর্ট থাকে, কোনো একটা ইস্যু থাকে, সেগুলো এখানে রেড কালারে শো করবে। ঠিক আছে, আপনার সাইটের, হ্যাঁ, আপনার ডাটাবেস তথা আপনার যে সার্ভারের সমস্ত ইনফরমেশন গুলো এখানে থাকবে। এগুলো অবশ্য আপনাদের এখন বুঝতে একটু ক্রিটিক্যাল মনে হইতে পারে, বাট এগুলো নিয়ে অত মাথা ঘামানোর দরকার নাই। আপনারা যখন আস্তে আস্তে আরো অ্যাডভান্স লেভেলে যাবেন তখন বিষয়গুলো সম্পর্কে এমনিতেই বুঝে যাবেন। জাস্ট আপাতত এগুলো দেখে যান। ফাইন। এরপর যদি কোনো হেল্প লাগে আপনার, তাহলে এই গেট হেল্পে ক্লিক করে এলিমেন্টর থেকে আপনি কোনো হেল্প নিতে চাইলে নিতে পারবেন। এরপর হচ্ছে গিয়ে সাবমিশনস, হ্যাঁ এখানে ক্রিয়েট ফর্মস এন্ড কালেক্ট লিডস উইথ এলিমেন্টর প্রো। এলিমেন্টর প্রো এর জন্য তারা এখানে কি করতেছে, আপনার সাবমিশনস নিচ্ছে। দেন হচ্ছে কাস্টম ফন্টস, আপনি চাইলে এখানে আপলোড করতে পারেন। হুম, এই বিষয়ে ভিডিও আছে। তারপর হচ্ছে গিয়ে কাস্টম আইকনস আপলোড করতে পারেন, এই বিষয়ে ভিডিও আছে। কাস্টম কোড আপনি অ্যাপ্লাই করতে পারেন, এই বিষয়ে ভিডিও আছে। ঠিক আছে, এগুলো আপনি একটু দেখে নেবেন। তো যাই হোক, এলিমেন্টরের মোটামুটি বেসিক বিষয়গুলো আমরা একটু দেখলাম। এরপর এখন আমরা একটা পেজ ক্রিয়েট করব। পেজ ক্রিয়েট করার আগে আমরা একটা থিম ইনস্টল করে নেই। থিমের নাম, আচ্ছা থিমসে যাচ্ছি, দেন হচ্ছে এখান থেকে আমরা অ্যাড নিউ থিমটা, এখানে বর্তমান তো 2025 থিম আছে। আমরা অ্যাড নিউ থিমে ক্লিক করলাম, অ্যাড নিউ থিমে ক্লিক করে দেন হচ্ছে এই যে হ্যালো এলিমেন্টর থিমটা ইনস্টল করব। হ্যালো এলিমেন্টর থিম দিয়ে আমি বেশিরভাগ কাজ করে থাকি। ঠিক আছে, ক্লায়েন্টের প্রজেক্টের বেশিরভাগ কাজই আমি হ্যালো এলিমেন্টর দিয়ে করি। হ্যালো এলিমেন্টর থিমটা আমি যদি একটু প্রিভিউ করে আপনাদেরকে দেখাই, দেখবেন যে একেবারে বেসিক লেভেলের একটা থিম, মানে এখানে কোনো ডিজাইন নাই, কিচ্ছু নাই, একেবারে বেসিক লেভেলের একটা থিম। এই থিমটাকে দিয়েই অনেক সুন্দর সুন্দর সাইট তৈরি করে ফেলা যায় এলিমেন্টর দিয়ে। হুম, তো আমি যদি আপনাদেরকে একটা সাইট দেখাই, ধরেন এই সাইটটা তৈরি করছিলাম শান্তিলতা.com, ঠিক আছে, দেখেন এই যে এই সাইটটা কিন্তু আমি এই থিম দিয়েই বানাইছি। ঠিক আছে, হ্যালো এলিমেন্টর থিম দিয়ে বানাইছি। এই যে ডেভেলপড বাই এফ এম ট্যাগ, এখানে যদি ক্লিক করে দিই যাবে, আহ, দেখেন কোথায় যে আমার পোর্টফোলিওতে নিয়ে আসছে। ঠিক আছে, তো এই সাইট এমন আরো অনেক অনেক সাইট আমি মেক করছি হচ্ছে এই হ্যালো এলিমেন্টর থিম দিয়ে, এবং এলিমেন্টর দিয়ে পুরো সাইটটা রেডি করা। তো এখন আমরা এলিমেন্টরের একদম বেসিক বিষয়গুলো জানবো।
এর জন্য আমরা একটা পেজ, আচ্ছা আমি কি থিমটা ইনস্টল করছি? এই যে ইনস্টলে ক্লিক করলাম, হ্যালো এলিমেন্টর থিমটা ইনস্টল করে নিচ্ছি, দেন অ্যাক্টিভেট করছি। ওকে, আমরা হ্যালো এলিমেন্টর থিম ইনস্টল করলাম এবং অ্যাক্টিভেট করে ফেললাম। এখন আমরা যাব পেজেসে, অল পেজেসে, আচ্ছা যাই, এখানে বর্তমানে এই দুইটা পেজ দেখতে পাচ্ছি, এগুলোকে আমি রাখবো না, ট্রাশ করে দিচ্ছি, ট্রাশ মানে রিসাইকেল বিনে পাঠিয়ে দিলাম, এখান থেকে আমি পার্মানেন্টলি ডিলিট করে দিচ্ছি, ডিলিট পার্মানেন্টলি, ফাইন। এখন আমরা অ্যাড নিউ পেজে যাই, নতুন একটা পেজ তৈরি করা শিখবো, এটা কেটে দিলাম, অ্যাড নিউ পেজ, আমরা এখানে পেজের নাম দিচ্ছি হোম, HOME, হোম পেজ, আমরা হোম পেজটা তৈরি করছি। তো হোম পেজটা যখন তৈরি করছি, আমরা ডান পাশে আসবো, এসে দেখবো যে টেমপ্লেট নামে একটা অপশন আছে, ডিফল্ট টেমপ্লেট বর্তমানে সিলেক্ট করা আছে। এখান থেকে দেখেন এলিমেন্টর ক্যানভাস, এলিমেন্টর ফ্লুইড, থিম, অনেকগুলো ব্যাপার আছে। তো আমরা কি করব, এলিমেন্টর ফ্লুইড এটাকে সিলেক্ট করে দিব, সিলেক্ট করে দিয়ে দেন পাবলিশ করব, অর্থাৎ আমাদের পেজটা ক্রিয়েট করে ফেললাম। এখন পেজ ক্রিয়েট করার পরে আমরা দেখেন এই যে উপরের দিকে এডিট উইথ এলিমেন্টর এই অপশনটা আছে, এডিট উইথ এলিমেন্টর, এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে আমাদেরকে ডিরেক্ট নিয়ে যাবে হচ্ছে এলিমেন্টর ক্যানভাসে। দেখেন এটা হচ্ছে একটা ক্যানভাস, যেখানে আপনি আপনার মনের মাধুরী মিশায় যে কোনো ডিজাইন, করতে পারবেন। তো এই ক্যানভাসটার মধ্যে আপনি সবকিছুই করতে পারবেন, ফাইন। এখন উপরের দিকে যে বারটা আমরা দেখতে পাচ্ছি, এই বারের মধ্যে এইখানে একটা অপশন, প্লাসে ক্লিক করলে একটা অপশন, দেন এটা হচ্ছে গিয়ে একটা অপশন, এটা হচ্ছে সাইট, সাইট সেটিংস, এটা হচ্ছে গিয়ে আপনার স্ট্রাকচার। আমরা একটু ক্লিক করি, সাইট সেটিংসে ক্লিক করলে দেখবেন এই যে এখানে সেটিংসের মানে গ্লোবাল কালার্স, গ্লোবাল ফন্টস, টাইপোগ্রাফি, বাটনস, ইমেজেস, ফর্ম, ফিল্ডস, মানে সমস্ত বিষয়গুলো আপনি এখান থেকে একদম ডিফল্ট সেট আপ করে নিতে পারবেন। এরপরে আমি এখান থেকে কেটে দিচ্ছি, এটা এটা আমরা পরে দেখব। দেন হচ্ছে এখানে যদি ক্লিক করি তাহলে যে স্ট্রাকচার, কোন সেকশনের পর কোন সেকশন আসতেছে, কোন উইজেট আসতেছে, কোন মডিউল আসতেছে, সমস্ত স্ট্রাকচারগুলো এখানে স্টেপ বাই স্টেপ থাকবে। আমরা এটা পরে দেখব। এরপর এখানে হচ্ছে হোম, আপনি চাইলে এখান থেকে এই যে কামিং সুন পেজ, অ্যাড নিউ পেজ, আপনি চাইলে নতুন পেজও ক্রিয়েট করতে পারেন। এটা হচ্ছে সেটিংস, হুম পেজ সেটিংস, পেজের সেটিংস এখান থেকে ক্লিক করে আপনি করতে পারবেন। যেমন আপনি হোম পেজটাকে এখন এডিট করছেন, এটা পাবলিশড অবস্থায় আছে। আপনি চাইলে ফিচার্ড ইমেজ আপলোড করতে পারেন, কমেন্টস আপনি অ্যালাউ ডিসঅ্যালাউ করতে পারেন, পেজ লেআউট আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। যেমন আমি ওইখান থেকে এলিমেন্টর ফুলইট সিলেক্ট করে আসছি, আপনি চাইলে এখান থেকে থিম, এলিমেন্টর ক্যানভাস, ডিফল্ট এগুলো সেট আপ করতে পারেন, ফাইন। আর উপরে এই যে তিনটা অপশন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে রেসপন্সিভ অপশন। রেসপন্সিভ অপশনের মধ্যে প্রথমেই হচ্ছে ডেস্কটপ মোড, তারপর হচ্ছে ট্যাবলেট মোড, তারপর হচ্ছে আপনার মোবাইল মোড। তো এই তিনটা অপশন, আমি যদি এখানে ধরেন ট্যাবলেট মোডে ক্লিক করি, দেখবেন এটা ট্যাবলেটের আকার ধারণ করেছে। তারপর আমি যদি এখানে মোবাইল মোডে ক্লিক করি, দেখবেন এটা মোবাইলের আকার ধারণ করেছে। অর্থাৎ আমরা যখন একটা ওয়ার্ডপ্রেস দিয়ে সাইট তৈরি করব, ওই সাইটটাকে মাস্ট বি রেসপন্সিভ হতে হবে। কারণ দেখা গেছে যে ইন্টারনেট ইউজারের মধ্যে শতকরা 90 থেকে 95% মানুষই ইন্টারনেট ব্যবহার করে থাকে মোবাইল দিয়ে, আর বাকি 5 থেকে 10% মানুষ ইন্টারনেট ব্যবহার করে থাকে হচ্ছে গিয়ে আপনার ডেস্কটপ, ট্যাবলেট এগুলো থেকে। তো এখন কথা হচ্ছে যে যেহেতু পৃথিবীর প্রায় বেশিরভাগ মানুষই মোবাইল থেকে সাইট ভিজিট করে, হ্যাঁ তাহলে আমাদের কি করতে হবে, সাইটটাকে মোবাইল ফ্রেন্ডলি করতে হবে বা রেসপন্সিভনেস, এক রেসপন্সিভ করতে হবে। তাহলেই কিন্তু সাইটে প্রচুর পরিমাণ আপনার ভিজিটর পাওয়া যাবে। এখন ধরেন আপনি একটা সাইট বানাইছেন, জাস্ট শুধু ডেস্কটপ মোডে একটা সাইট বানাইছেন, এখন ডেস্কটপ মোডেই মানে সবকিছু আছে, কিন্তু মোবাইল মোডে আপনি এটার কোনো পরিবর্তন করেন নাই। তাহলে দেখা যাবে যে আপনি ডেস্কটপ মোডে এত বড় বড় ফন্ট ইউজ করছেন, মোবাইল মোডেও গিয়ে বিশাল বড় বড় ওই পরিমাণ মানে ওই আকারের ফন্টই দেখাচ্ছে, যেটা একেবারে দৃষ্টিকটু মনে হবে। তারপর হচ্ছে গিয়ে আপনি ডেস্কটপে যে পরিমাণ মার্জিন, যে পরিমাণ প্যাডিং ইউজ করতে পারবেন, সেই পরিমাণ মার্জিন এবং প্যাডিং কিন্তু মোবাইলে দিলে সুন্দর লাগবে না। তো ওভারঅল আপনার রেসপন্সিভনেসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এরপরে এটা হচ্ছে কি, এটা হচ্ছে চেকলিস্ট। চেকলিস্টের বিষয়টা একটু দেখি। এই যে হ্যাঁ, এখানে অ্যাড ইউর লোগো। আপনি লেটস মেক এ প্রোডাক্টিভিটি বুস্ট। এখানে আপনি লোগো অ্যাড করার, হ্যাঁ, গো টু সাইট আইডেন্টিটি, মার্কেস ডান। ঠিক আছে? আপনি যে মানে যে কাজগুলো আপনার করা লাগবে তার একটা চেকলিস্ট এখানে তারা দিয়ে দিয়েছে। সেট আপ ইউর গ্লোবাল ফন্টস অ্যান্ড কালার্স, ক্রিয়েট ইউর ফার্স্ট 3 পেজেস, সেট আপ হেডার, এরপর হচ্ছে অ্যাসাইন এ হোম পেজ। হুম, অ্যাসাইন এ হোম পেজ কিভাবে আপনি অ্যাসাইন করবেন হোম পেজটাকে, হ্যাঁ, সেই বিষয়গুলো এখানে দিয়ে দিয়েছে। অর্থাৎ এখানে একটা গাইডলাইন দিয়েছে যে আপনি কোনটার পর কোন কাজটা করবেন। জাস্ট এইটুকুই। এটা হচ্ছে গিয়ে হোয়াটস নিউ, কি আসছে নতুন কিছু সেটা সম্পর্কে ধারণা দিছে। দেন হচ্ছে ফাইন্ডার, আপনি এটার মাধ্যমে সার্চ করতে পারেন। এইখান থেকে প্রিভিউ চেঞ্জেস, আপনি যখনই কোনো এই ক্যানভাসে কোনো একটা চেঞ্জ নিয়ে আসবেন, এখানে ক্লিক করে দিলে নতুন ট্যাবে গিয়ে সেই চেঞ্জটা আপনি দেখতে পাবেন ওইখানে। ফাইন। তো এখন আমরা যেটা করব, প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর আমরা কি দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে এক একটা এলিমেন্টস। হ্যাঁ, এখানে হচ্ছে উইজেটস, এটা হচ্ছে গ্লোবাল। তো উইজেটস এর মধ্যে আমরা নিচের দিকে যদি আসি, দেখেন লেআউট একটা অপশন, এর ভিতরে কি আছে, কন্টেইনার আছে, গ্রিড আছে, বেসিক একটা অপশন, এটা আমরা চাইলে এক্সপান্ড এবং এটাকে আমরা মিনিমাইজ করতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি হেডিং, এটা একটা উইজেট, ইমেজ একটা উইজেট, টেক্সট এডিটর একটা উইজেট, ভিডিও একটা উইজেট, বাটন একটা উইজেট, ডিভাইডার একটা উইজেট, স্পেসার, তারপর হচ্ছে গুগল ম্যাপস আইকন। তারপর প্রিমিয়াম লেভেলের যে উইজেট গুলো আছে, এগুলো হচ্ছে গিয়ে তালা মারা, সোজা কথা লক করা। তো এখানে প্রচুর পরিমাণ প্রিমিয়াম উইজেট আছে, যেগুলো দিয়ে অনেক সুন্দর এবং ইন্টারেক্টিভ ডিজাইন করা যায়, বাট এখানে আমরা এগুলো ইউজ করতে পারছি না। যেগুলো আপনার হচ্ছে গিয়ে লক করা, সেগুলো প্রিমিয়াম, এগুলো আমরা ইউজ করতে এখানে পারছি না। তখনই পারবো যখন আমরা এই প্রিমিয়াম প্লাগইনটা ইনস্টল করতে পারবো। অর্থাৎ টাকা দিয়ে যখন আমরা এলিমেন্টর প্রিমিয়াম প্লাগইনটা কিনে নিব, কিনে এখানে ইনস্টল করব, তখন এই লকগুলো খুলে যাবে এবং আমাদের এগুলো ইউজেবল হবে। ওকে, এরপর জেনারেল অপশনে আরো অনেকগুলো অপশন আছে। এরপর হচ্ছে লিঙ্ক ইন বায়োতে অনেকগুলো আছে, সাইটের ভিতরে অনেকগুলো উইজেট আছে, সিঙ্গেলের ভিতরে আছে, উকমার্সের ভিতরে উইজেট আছে, ওয়ার্ডপ্রেসের ভিতরে উইজেট আছে, মডিউল। ওকে, তো আমরা এই বিষয়গুলো সম্পর্কে একটু ধারণা নিলাম। এখন এই জায়গায় ক্যানভাসের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে একটা প্লাস সাইন আছে। এখানে হচ্ছে গিয়ে আপনার টেমপ্লেট অ্যাড করার অপশন আছে। এটা হচ্ছে আপনার বিল্ড উইথ এআই। এআই দিয়ে আপনি আপনার সাইট তৈরি করতে পারবেন এলিমেন্টরের, সেই অপশনটাও এখানে আছে। তো মেইনলি আমরা যেহেতু ড্রাগ এন্ড ড্রপ করে এলিমেন্টর দিয়ে সাইট তৈরি করব, এখানে প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর আমরা দুইটা অপশন পাচ্ছি, একটা হচ্ছে কন্টেইনার মানে ফ্ল্যাক্স বক্স, আর একটা হচ্ছে গ্রিড। তো ফ্ল্যাক্স বক্স দিয়ে মেইনলি আমরা আমাদের সমস্ত কাজগুলো করব। গ্রিডের ব্যবহার আপনি চাইলে করতে পারেন, না করলেও সমস্যা নাই। তো ফ্ল্যাক্স বক্সে আমি ক্লিক করি। ক্লিক করার পর দেখেন এখানে কি আসছে, এটা একটা মানে একটা কলাম, এটা একটা কলাম। এটা হচ্ছে গিয়ে উপর থেকে নিচে, আর এটা হচ্ছে গিয়ে লেফট থেকে রাইট। এরপর হচ্ছে দুইটা কলাম, এখানে দুইটা কলাম, এখানে হচ্ছে চারটা কলাম, তিনটা কলাম, এবং এখানে হচ্ছে গিয়ে গ্রিডের মতো, হ্যাঁ, চারটা কলাম, দুইটা কলাম, দুইটা রো। এখানে হচ্ছে গিয়ে আপনার দুইটা কলাম, দুইটা রো, একটা কলাম। আচ্ছা আচ্ছা, যাই হোক, এটা একটু এই ভিন্ন টাইপের। তো এরকম বিভিন্ন কাজগুলো আপনি এখান থেকে জাস্ট ক্লিক করে করতে পারেন। ফাইন, তো আমরা মোস্ট অফ দি ইউজ হচ্ছে এটা দিয়ে করব। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এখানে একটা ঘরের মতো চলে আসছে এবং এখানে একটা প্লাস সাইন চলে আসছে। প্লাস সাইনে ক্লিক করলে দেখেন এই পাশে আপনার উইজেট গুলো চলে আসছে। এখন আমি যদি এখানে একটা কন্টেইনার নিয়ে আসি, কন্টেইনার ড্রাগ এন্ড ড্রপ করে জাস্ট এখানে আমি মাউসের লেফট বাটন ক্লিক করে ড্রাগ এন্ড ড্রপ করে এটার উপরে এনে ছেড়ে দিলাম। এখানে একটা কন্টেইনার চলে আসছে, দেখছেন, এই যে একটা বক্স চলে আসছে। এই এখন যা যা আমরা কাজ করব সবই কন্টেইনারের ভিতরে থাকবে। কন্টেইনার জিনিসটা কি, ধরুন আপনি আহ 10 কেজি দুধ কি করলেন, একটা ড্রামের ভিতরে রাখলেন। দুধটা কিন্তু ড্রামের ভিতরেই থাকবে, বাইরে কিন্তু যাবে না। ঠিক একই রকম আপনি এইখানে যে কন্টেইনারটা নিয়ে আসছেন,
এখানে যত ডাটা তথ্য উপাত্ত ছবি যাই কিছু রাখেন না কেন এটা কন্টেইনারের ভিতরে যাবে, বাইরে কিন্তু যাবে না। ঠিক আছে? আর যদি আপনি কন্টেইনার ছাড়া কোনো কিছু আনেন তাহলে দেখবেন যে এই যে ধরেন আমি এইখান থেকে একটা হেডিং নিয়ে আসলাম কন্টেইনার ছাড়া, তাহলে দেখেন এই পাশে চলে আসছে। এটা আমি চাইলেও আর এই পাশে নিতে পারতেছি না। ঠিক আছে? আমি যদি এটাকে আহ লেফটে নিতে চাই দেখবেন যাচ্ছে না, মিডলে নিতে চাই দেখবেন যাচ্ছে না, জাস্টিফাই করতে চাই দেখবেন যাচ্ছে না। এরপর লেফটে তো থাকতেছি বাই ডিফল্ট, বাট এটা কিন্তু লেফট রাইট কোনো কিছু হচ্ছে না। তো আমি এটা যদি এখন ডিলিট করতে চাই এখানে রাইট বাটনে ক্লিক করলাম, ডিলিটে ক্লিক করলাম, চলে গেছে। এখন যদি আমি এখানে একটা কন্টেইনার নিয়ে আসি, কন্টেইনার নিয়ে এসে দেন আমি প্লাসে ক্লিক করে এখান থেকে হেডিংটাকে নিয়ে আসি। হেডিংটাকে নিয়ে এসে এখন যদি আমি এটাকে স্টাইলে যাই দেন হচ্ছে গিয়ে মিডল নিতে চাই, যে মিডল চলে যাচ্ছে। তারপর হচ্ছে গিয়ে আপনার রাইটে যাচ্ছে, জাস্টিফাই করা যাচ্ছে। তার মানে সমস্ত কাজগুলো এটা সুন্দরভাবে ফ্লেক্সিবল ভাবে করা যাচ্ছে। কন্টেইনার ছাড়া করলে এটা এক জায়গায় যে থাকবে, এটার মানে ডানে বামে কোনো দিকে যাবে না। তো এই জন্য আমাদেরকে কন্টেইনার নিয়ে কাজ করতে হবে। ওকে, তো আমরা দেখলাম এটা হচ্ছে হেডিং। তো হেডিং এ যদি আমরা কোনো লেখা সেখানে চেঞ্জ করতে চাই তাহলে এখানে ক্লিক করব, ক্লিক করে যাব কন্টেন্টে। উপরে দেখেন তিনটা অপশন, একটা হচ্ছে কন্টেন্ট, একটা স্টাইল, একটা হচ্ছে অ্যাডভান্সড। স্টাইল হচ্ছে সিএসএস, অর্থাৎ স্টাইলিং করা। আর কন্টেন্ট হচ্ছে, এটা আমি একটু যদি তুলনা করি, কন্টেন্ট হচ্ছে আপনার একটা, ধরেন একটা বিল্ডিং তৈরি করতেছেন, বিল্ডিং এর ইট বালি সিমেন্ট হচ্ছে কন্টেন্ট। আর ইট বালি সিমেন্ট দিয়ে যখন একটা স্ট্রাকচার তৈরি করা হয়, হুম ওই স্ট্রাকচারটা হচ্ছে কন্টেন্ট। কিন্তু ওই স্ট্রাকচারের উপর যখন আপনার আস্তর করা হয়, বিভিন্ন রং করা হয়, তারপর হচ্ছে গিয়ে আপনার বিভিন্ন ডিজাইন করা হয়, ওইটা হচ্ছে স্টাইল, যেটা সিএসএস ও বলা যায়। ঠিক আছে? আর কন্টেন্টটা হচ্ছে এইচটিএমএল বলতে পারেন, স্টাইল হচ্ছে সিএসএস। হুম এবং অ্যাডভান্স হচ্ছে কি অ্যাডভান্সড স্টাইলিং বা অ্যাডভান্সড সিএসএস। তো যাই হোক, এখন আপনি ধরেন এই কন্টেন্টটাকে মানে এই হেডিং টেক্সটটাকে কি করবেন, চেঞ্জ করবেন। ধরেন আপনি এখানে দিলেন বাংলায় কিছু লিখলেন, সাপোজ বাংলায় লিখলেন আমার আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, জাস্ট এইটুকু লিখলেন। দেখেন এটা কিন্তু আমরা লিখে ফেললাম। এখন চাইলে আপনি এটার মধ্যে একটা লিঙ্ক সেট আপ করতে পারেন। ধরেন আপনি এখানে ক্লিক করলে কোথাও যাবে। সাপোজ আপনি এখানে কি দিলেন, একটা লিঙ্ক দিলেন, যে বাংলায় লিখলে হবে না, ইংলিশে লিখতে হবে। একটা লিঙ্ক দিলেন, দেখেন এই যে এখন হাতের মতো চিহ্ন আসছে, এবং এই যে এখানে কর্নারে একটু খেয়াল করেন, এখানে হোভার করলে এই যে freelancermadhan.com এ চলে যাচ্ছে। মানে আমি এখানে ক্লিক করলে ডিরেক্ট ওই ওয়েবসাইটে নিয়ে যাবে। তো আমি লিঙ্কটাকে আবার কেটে দিচ্ছি, রাখছি না। এখানে দেখেন HTML ট্যাগ H2, H1, H2, H3, H4, H5, H6, এই 6টা আপনার ট্যাগ কাজ করে হচ্ছে হেডিং এর ক্ষেত্রে। H1 হচ্ছে অনেক বড়, H2 হচ্ছে তার চেয়ে একটু ছোট, H3 হচ্ছে তার চেয়ে একটু ছোট, H4 হচ্ছে তার চেয়ে একটু ছোট, H5 হচ্ছে আরো ছোট, এবং 6 হচ্ছে আরো ছোট। যেমন আমি বর্তমানে H2 সিলেক্ট করা আছে, H3 সিলেক্ট করি, দেখেন ছোট হয়ে গেছে। এরপর হচ্ছে কি আপনার H5 সিলেক্ট করি, আরো ছোট হয়ে গেছে। H6 সিলেক্ট করি, আরো ছোট হয়ে গেছে। তো যাই হোক, আমি H2 রাখছি। চাইলে আমরা এটাকে ছোট বড় আরো অন্যভাবে করতে পারি। সেটা কিসের মাধ্যমে? স্টাইলের মাধ্যমে। স্টাইলে ক্লিক করলাম। এখানে দেখেন অ্যালাইনমেন্ট, আমরা তো দেখলাম অলরেডি অ্যালাইনমেন্ট কিভাবে চেঞ্জ করতে হয়। এর হচ্ছে টেক্সট কালার, দেখেন বর্তমানে এই কালার সিলেক্ট করা আছে। আপনি চাইলে এখান থেকে অন্য কোনো কালার সিলেক্ট করতে পারেন। সাপোজ আপনি এটার কালার দিবেন এবার একদম ব্ল্যাক কালার দিবেন। ঠিক আছে? যে ব্ল্যাক কালার হয়ে গেছে। আমি বাইরে ক্লিক করলাম। আমি আরেকটু সময় নিচ্ছি। হুম। আচ্ছা, আমরা যেখানে ছিলাম এলিমেন্টর, হ্যাঁ। তো দেখেন আমরা কি করলাম, এখানে কালার চেঞ্জ করলাম। ঠিক আছে? কালার আপনি চাইলে এটার রেড কালার করতে পারেন। ঠিক আছে? এখান থেকে আমি রেড কালার সিলেক্ট করে যদি এখানেই করি, আপনি কালারকে যে কোনো অবস্থায় নিয়ে যেতে পারেন। এই হচ্ছে বিষয়।
ওকে। এরপর ধরেন আপনি এটার লেখার সাইজ চেঞ্জ করবেন, লেখাকে একটু মোটা করবেন, চিকন করবেন। তারপর হচ্ছে গিয়ে লেখাটাকে আপনি আ উম লেখা লেখাটাকে আপনি আচ্ছা দেখেন। লেখার আপনি মানে ফন্টের যে আচ্ছা, আচ্ছা। ওকে। তো যেখানে ছিলাম, আমরা কালার চেঞ্জ করতে পারতেছি। তারপর হচ্ছে টাইপোগ্রাফি থেকে আমরা লেখার যে ফন্ট, হ্যাঁ, ফন্ট চেঞ্জ করতে পারতেছি। যেমন বাংলা ফন্টের একটা ফন্ট হচ্ছে কি আপনার আ শিলিগুড়ি, হুম? শিলিগুড়ি কিনা দেখি। আ অনেক ফন্ট আছে। রোবোটো একটা ফন্ট। মানে বিভিন্ন ধরনের ফন্টের নাম আছে। ঠিক আছে? তো এইখান থেকে এই যে দেখেন প্রচুর পরিমাণ ফন্ট আছে। আমি যদি এটাকে ইংলিশ করি, হ্যাঁ? ইংলিশে নিয়ে যাই। ধরেন আমি ইংলিশে কোনো কিছু একটা লিখলাম। এটার নিচেই আমি ধরেন প্লাসে ক্লিক করি। আরেকটা হেডিং নিয়ে আসি। এটা ইংলিশ লেখা না? এটার কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি এখান থেকে। হ্যাঁ? কালারটা চেঞ্জ করে দিয়ে ধরেন হচ্ছে দিলাম হচ্ছে রেড কালার করে দিলাম। হ্যাঁ? রেড কালার না। আচ্ছা রেড কালারই দিলাম। দেন ওকে, আমরা আ এই ফন্টের কালারটা দেখলাম কিভাবে চেঞ্জ করতে হয়। এই যে ফন্ট সাদা হয়ে গেছে এটাকে কালার যদি আমি আবার ধরেন এরকম একটা কালার দিলাম। তো ব্লু কালার দিলাম। কালারটা এখানে ট্রান্সপারেন্সি হয়ে গেছে। ব্লু কালার দিলাম। হ্যাঁ। আচ্ছা, এখন এটার মধ্যে আমি ফন্ট ফ্যামিলি দিব। টাইপোগ্রাফিতে যাই। টাইপোগ্রাফির মধ্যে কি আছে? ফন্ট ফ্যামিলি আছে, ফন্টের সাইজ আছে, ওয়েট আছে, তারপর হচ্ছে ট্রান্সফর্ম, স্টাইল, ডেকোরেশন, লাইন হাইট, লেটার স্পেসিং, ওয়ার্ড স্পেসিং, অনেক কিছু আছে। আমরা সবগুলোই দেখি একটা একটা করে। ধরেন আমরা এখানে ফন্টের সাইজ, এটার বর্তমান ফন্ট ফন্ট ফ্যামিলি আছে রোবোটো। আমি চেঞ্জ করে দিই দেখেন এটা অন্য একটা ফন্ট চেঞ্জ হয়ে গেছে। এরপর ধরেন আমি দিলাম হচ্ছে গিয়ে উম, অন্য একটা ফন্ট কি দিতে পারি? ধরেন আমি এই ফন্ট দিলাম। দেখেন একদম টানা টানা লেখা চলে আসছে। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যেমন ফন্ট চেঞ্জ করতে পারি ঠিক একইভাবে আমরা এখানেও চেঞ্জ করতে পারি। অনেক অনেক ফন্ট আছে। ধরেন আমি এটা দিলাম, এইরকম একটা ফন্ট। হ্যাঁ, তো ধরেন রোবোটো ছিল, আমি রোবোটো নিয়ে আসি, সার্চ করছি রোবোটো। এই হচ্ছে রোবোটো। ফাইন, তাহলে আগের মতো হয়ে গেছে। এখন ফন্টের সাইজটা আমরা কিভাবে চেঞ্জ করতে পারি? আপনি চাইলে এটাকে টেনেও আপনি এটার ফন্ট সাইজ ছোট বড় করতে পারেন। দেখছেন কত বড় করা যায়, কত ছোট করা যায়। হ্যাঁ, তো ধরেন আপনি এখানে একটা সাইজ রাখলেন 30 পিক্সেল বা এনি 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 কাইন্ড অফ একটা ফন্টের সাইজ রাখলাম। এরপর ফন্টের এটা চিকন এবং মোটা করা যায়। দেন এটার একেবারে সর্বনিম্ন থিন হচ্ছে গিয়ে 100। দেখেন একেবারে চিকন হয়ে গেছে। 200 করে দিই, একটু মোটা হবে। 300 করে দিই ফন্ট ওয়েট, একটু মোটা হবে। দেন 400, 500, 600, তারপর হচ্ছে গিয়ে 700, এইভাবে করে করে 900 পর্যন্ত আপনি করতে পারবেন। ফাইন। তো আমি 500 রাখছি। এরপর আছে হচ্ছে ট্রান্সফর্ম, যেটা আপনি আপার কেস করতে পারেন। হ্যাঁ, আপার কেস হচ্ছে গিয়ে সবগুলো লেটার ক্যাপিটাল লেটার হবে। এরপর হচ্ছে লোয়ার কেস করতে পারেন, সবগুলো লেটার আপনার হচ্ছে গিয়ে স্মল লেটার হবে। ক্যাপিটালাইজ করতে পারেন, হ্যাঁ, সবগুলো লেটারের মধ্যে প্রথম লেটার মানে সবগুলো ওয়ার্ডের মধ্যে প্রথম আহ, যে লেটার সেটা হচ্ছে ক্যাপিটাল লেটার হবে। এরপর হচ্ছে গিয়ে আপনার নর্মাল, যেটা আমরা দেখে থাকি নর্মাল যেটা। ফাইন। ওকে, দেন হচ্ছে ডিফল্ট স্টাইল হচ্ছে ডিফল্ট আছে। চাইলে আপনি এটাকে নরমাল করতে পারেন, চাইলে ইটালিক করতে পারেন। হ্যাঁ, ইটালিক মানে হচ্ছে একটু বাঁকা হবে। চাইলে আপনি অবলিক করতে পারেন। যাই হোক, অবলিকটা আমি ফার্স্ট টাইম দেখলাম। হুম, তো নরমাল রাখছি। আর হচ্ছে ডেকোরেশন। ডেকোরেশন হচ্ছে আপনি এটার মধ্যে আন্ডারলাইন করতে পারেন। দেখেন এই যে একটা লাইন চলে আসছে আন্ডারলাইন, তারপর হচ্ছে ওভারলাইন করতে পারেন, উপর দিয়ে একটা লাইন চলে গেল। দেন হচ্ছে কি আপনি লাইন থ্রো করতে পারেন, হ্যাঁ, লেখাটা কেটে দেওয়ার মতো করে। তারপর হচ্ছে কি আপনি নান করে দিতে পারেন। এরপর লাইন হাইট। এখানে লাইন হাইট বোঝা এইভাবে যাবে না। আপনি যদি লাইন হাইট বুঝতে হয় তাহলে আপনাকে আরো কিছু লাইন তৈরি করতে হবে। যেমন আমি এটাকেই কপি পেস্ট করছি। আচ্ছা, তো যাই হোক, আমার গুগল মিটের লিংক চলে আসছে। কপি পেস্ট করলাম। আসুক, সমস্যা নেই। বাট লাইন হাইটটা বোঝানোর জন্য আমি এটা করছি। টাইপোগ্রাফিতে যাচ্ছি। লাইন হাইটটাকে দেখেন, আমি যদি এটাকে আস্তে আস্তে বাড়াই, দেখছেন লাইন হাইট বাড়তেছে, কমাই,
আপনি আপনার ইচ্ছে মতো এখানে লাইন হাইট দিতে পারবেন। আমি এতটুকু রাখছি। লেটার স্পেসিং, একটা লেটার থেকে আরেকটা লেটারের দূরত্ব আপনি বাড়াতে পারবেন, কমাতে পারবেন। যেমন আমি যে দিলাম দেখেন লেটারের দূরত্ব বাড়ছে, কমছে। তার মানে আপনি আপনার ইচ্ছে মতো এখানে লেটার স্পেসিং অ্যাপ্লাই করতে পারবেন। হচ্ছে ওয়ার্ড স্পেসিং, একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ড, এখানে তো পুরাটাই একটা ওয়ার্ড, এটা তো আসলে বোঝা যাবে না। ঠিক আছে, ওয়ার্ড স্পেসিংটা এখানে বোঝা যাবে না। এই জন্য আমি কন্টেন্টে যাই, এখানে ধরেন কিছু একটা লিখে দিই। আচ্ছা যাই হোক, আমি ধরেন আমি কয়েকটা জায়গায় স্পেস দিয়ে দিলাম। তাহলে ওয়ার্ডের স্পেসিংটা বোঝা যাবে। ফাইন। এখন আমি স্টাইলে যাই, দেন হচ্ছে গিয়ে টাইপোগ্রাফিতে যাই, টাইপোগ্রাফিতে এসে এখানে ওয়ার্ড স্পেসিংটাকে দেখেন যে বাড়াচ্ছি, ওয়ার্ড স্পেসিং বাড়তেছে, কমতেছে। এগুলো আপনি এখান থেকে করতে পারবেন। তাহলে প্রত্যেকটা টাইপোগ্রাফির এই সিস্টেম। তারপর হচ্ছে টেক্সট স্ট্রোক। স্ট্রোক বলতে এখানে কি বোঝাচ্ছে দেখি। টেক্সট স্ট্রোক হচ্ছে গিয়ে আপনি চাইলে স্ট্রোক বাড়াতে পারবেন, কমাতে পারবেন। ঠিক আছে, এই যে টেক্সটের স্ট্রোক, এটা স্ট্রোকের কালার যদি আমি এখান থেকে চেঞ্জ করে দিই, ধরেন আমি রেড কালার দিলাম, দেখছেন রেড কালার হয়ে গেছে। এরপর ধরেন আমি হোয়াইট কালার দিলাম, দেখেন এই যে হোয়াইট কালার দিলে তো বোঝা যাবে না। আমি ব্ল্যাক কালার, ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক কালার বোঝা যাবে না। স্ট্রোকটা হচ্ছে, স্ট্রোক যদি বাড়াই তাহলে ওইটা বোঝা যাবে। স্ট্রোক, এটাকে বাড়ালাম, এখানে স্ট্রোকটা যদি বুঝতে হয় টাইপোগ্রাফিতে যেতে হবে। 600 করলাম, দেন টেক্সট স্ট্রোক, আসলে অত ভালো বোঝা যায় না এখানে। ঠিক আছে, অত ভালো বোঝা যায় না। আমি এটাকে, আপনি যদি আবার আগের অবস্থায় ফিরিয়ে নিতে চান তাহলে এখানে জাস্ট ক্লিক করে দিবেন, আগের অবস্থায় চলে আসছে। টেক্সট শ্যাডো, শ্যাডো তো আপনারা জানেন, পিছনে একটা ছায়া দেখেন, ছায়ার মতো পড়েছে। আপনি চাইলে ছায়াটা আপনার ইচ্ছে মতো বাড়াতে পারেন, কমাতে পারেন, ব্লার করতে পারেন। ঠিক আছে, ছায়ার কালার যদি আপনি চেঞ্জ করতে চান, সাপোজ একটু ব্ল্যাক করে দিলেন ছায়াটা। ঠিক আছে, এবং এটার মধ্যে ব্লার করলেন, আরো ব্লার, আরো ব্লার, আরো ব্লার। ঠিক আছে, আপনি ইচ্ছা মতো হরিজন্টালি একটু এদিকে বাড়ালেন ছায়া। ঠিক আছে, বা এদিকে বাড়ালেন, ভার্টিক্যালি উপরে নিচে আপনি, হ্যাঁ, ছায়াটাকে বাড়াতে পারেন, কমাতে পারেন, আবার আগের অবস্থায় নিয়ে যেতে পারেন। ঠিক আছে, তো এইভাবে মেইনলি আপনার এই কাজগুলো করে। এরপর অ্যাডভান্সডে যদি যাই, অ্যাডভান্সডে আসলে এখানে আমরা উপরে প্রথমেই দেখতে পাচ্ছি মার্জিন। মার্জিন বলতে কি বোঝায়? মার্জিন তো আমরা জানি। যেমন এই পাশ থেকে এই পাশ পর্যন্ত একটা মার্জিন আছে, উপর থেকে এইটুকু পর্যন্ত একটা মার্জিন আছে, এখান থেকে এখান পর্যন্ত একটা মার্জিন আছে। আর মার্জিন সম্পর্কে আমরা সবাই ছোটবেলা থেকে পরিচিত। আমরা যখন পরীক্ষার খাতায় কোনো কিছু লিখতে যাই, হ্যাঁ, পরীক্ষার খাতায় লেখার আগে কিন্তু আমরা আগে মার্জিন করি। মানে একটা নির্দিষ্ট জায়গায় গ্যাপ রাখি। ওই গ্যাপ রাখাটাই হচ্ছে মার্জিন। তো এখন মার্জিনটা কিভাবে কাজ করে? আমরা যদি এখন এই সেকশন তথা এইখানে মার্জিনটাকে কাজ করাতে চাই, সাপোজ আমি মার্জিন এখানে 1 পিক্সেল বাড়ালাম, দেখবেন আস্তে আস্তে এটা ভিতর দিকে যাচ্ছে। হ্যাঁ, আমি 1 পিক্সেল করে যদি বাড়াই তাহলে দেখেন সর্বদিক থেকে প্রত্যেকটা জায়গায় আপনার এই যে দেখেন 100 পিক্সেল বা 101 পিক্সেল, এখান থেকে 101 পিক্সেল, এখান থেকে 101 পিক্সেল, এখান থেকে 101 পিক্সেল, আবার নিচে থেকে 101 পিক্সেল আপনার কি হয়েছে, এটা মার্জিন ক্রিয়েট হয়েছে। আবার আপনি যদি চান যে না আমি শুধু টপে আর বটমে রাখবো মার্জিন, আমি উপরে নিচে রাখবো না, ডানে বামে রাখবো না, তাহলে কি করবেন? হ্যাঁ, আপনি এটাকে ভাঙবেন। এই যে এখানে লিঙ্কটাকে ভেঙে দিবেন। ভেঙে দেওয়ার পর ধরেন আপনি আহ, টপের বটমে রাখবেন, রাইটে উঠাই দিলেন, লেফটে উঠাই দিলেন। ফাইন, এখন শুধু টপে আর বটমে আছে, লেফটে আর রাইটে কিন্তু নাই। ঠিক আছে, আবার যদি মনে করেন আমি শুধু লেফট বটমে রাখবো, ঠিক আছে, সেটা আপনি পারেন। আবার যদি মনে করেন কোথাও রাখবো না, হ্যাঁ, ব্যাস চলে গেল। এরপর প্যাডিং। প্যাডিং বলতে আমরা কি বুঝি? প্যাডিংটা এইভাবে আসলে বোঝা যাবে না। প্যাডিংটাকে বুঝতে হলে আমাদেরকে একটু অন্যভাবে কাজ করতে হবে। ধরেন আমি প্যাডিংটাকে যদি বুঝতে হয়, উম, ধরেন আমি এই পুরা সেকশনটার মধ্যে এখানে ক্লিক করলাম। এই যে এখানে ক্লিক করলে কি হচ্ছে, এইটাকে কন্টেইনারটাকে আমি ধরলাম, বা এই সেকশনটাকে আমি ধরলাম। ঠিক আছে, এখানে ক্লিক করলে এই কন্টেইনারটাকে ধরা হবে, এখানে ক্লিক করলে এই লেখাটাকে ধরা হবে। ঠিক আছে, বাট আমি এখানে ক্লিক করে এই পুরো সেকশনটাকে ধরলাম, সেকশনটাকে ধরে
আমি স্টাইলে যাচ্ছি, স্টাইলে গিয়ে এখানে একটা এই যে ব্যাকগ্রাউন্ড টাইপে গিয়ে আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লাই করি। সাপোজ এখানে আমি রেড কালার একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, পুরোটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। ঠিক আছে, পুরোটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে, ক্লিক করলাম। কারণ এটা আমি ব্যাকগ্রাউন্ড নিলাম। এখন এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি প্যাডিং ইউজ করব। অ্যাডভান্সডে আসলাম, অ্যাডভান্সডে এসে প্যাডিং, আমি যে চতুর্দিক থেকে প্যাডিং দেই, দেখেন এটা কি হচ্ছে, চতুর্দিক থেকে প্যাডিং কিন্তু অ্যাপ্লাই হচ্ছে। চতুর্দিক থেকে প্যাডিং অ্যাপ্লাই হচ্ছে, দেখছেন? একদম চতুর্দিক থেকে প্যাডিং অ্যাপ্লাই হচ্ছে। আবার যদি আমি কমায় ফেলি, দেখবেন যে চতুর্দিক থেকে প্যাডিংটা কমে যাচ্ছে। ঠিক আছে, এখন ধরেন আমি মার্জিন দিলাম, মার্জিনটা কি হয় দেখেন, আমি এখানে যে মার্জিনটা বাড়াই দিচ্ছি, দেখেন বাইরে থেকে মার্জিনটা কমতেছে। ঠিক আছে, বাইরে থেকে কমতেছে। আবার এখানে জিরো করে দেই, দেখবেন। আর প্যাডিংটা কই থেকে কমে, প্যাডিংটা কমে বাড়ে হচ্ছে ভিতর থেকে। তাহলে মার্জিন কমে বাড়ে হচ্ছে বাইরে থেকে, আর প্যাডিং কমে বাড়ে হচ্ছে ভিতর থেকে। এই বিষয়টা নিশ্চয়ই এতক্ষণে বুঝেছেন। হুম। আচ্ছা, আপনারা ধরেন আপনাদের উম, আমি একটু সহজ উদাহরণ দিই। ধরেন একটা গরু, রাখাল একটা গরু মাঠে চড়ায়। এখন সে কি করে, একটা দড়ি দিয়ে গরুর গলায় বেঁধে দেয় এবং ওই গরুটার যে খুঁটি আছে খুঁটিটা মাটিতে পুঁতে দেয়। এখন এই খুঁটি বরাবর, মানে এই খুঁটিটা যতটুকু এবং দড়িটা যতটুকু আছে ঠিক ততটুকুর ভিতরে কিন্তু সে ঘুরে। একটা বৃত্তাকারে ঘুরে। এখন আপনার দেখা গেছে যে, এটা দিয়ে আসলে ক্লিয়ারলি আপনাকে মেসেজটা দিতে পারবো না। একটা জমির আল বরাবর দেখা গেছে যদি বাইরে থেকে কোনো একটা আপনি আপনার জমির আহ, বাইরে থেকে কোনো একটা রাস্তা নিয়ে যান, ওইটাকে বলা যায় যেমন মার্জিন। আবার যদি আপনার জমির ভিতর থেকে একটা রাস্তা দেন, সেটা হবে হচ্ছে আপনার প্যাডিং। ঠিক আছে, ওইরকম ব্যাপার। আচ্ছা, যাই হোক, অনেক ডিপ আলোচনা করতেছি। হুম তো আমরা এইটুকু দেখলাম, জাস্ট কি করলাম, আমরা কন্টেইনার দেখলাম, হেডিং টেক্সটটা দেখলাম, এবং কিছু ভিতরকার বিষয়ে মার্জিন, প্যাডিং, তারপর হচ্ছে ফন্টের বিভিন্ন স্টাইলিং দেখলাম। এগুলো দেখে ফেললাম। এখন আমরা ধরেন এইখানে ফ্লেক্স বক্সে আবার ক্লিক করলাম, এইখানে ক্লিক করলাম, ক্লিক করে আবার প্লাসে ক্লিক করলাম। আমি এখানে একটা ইমেজ নিয়ে আসবো, ইমেজটাকে ড্রাগ এন্ড ড্রপ করে নিয়ে আসলাম। দেখছেন, এই যে ইমেজ চলে আসছে, ইমেজের একটা প্লেস হোল্ডার ইমেজ চলে আসছে। এখন ধরেন আমি এখানে কোনো একটা ইমেজ আপলোড করবো, ক্লিক করলাম, সিলেক্ট ফাইলসে ক্লিক করলাম, ক্লিক করে দেন ধরেন আমি এই ইমেজটা নিয়ে আসবো, ওপেনে ক্লিক করলাম, সিলেক্টে ক্লিক করলাম, দেখেন একটা ইমেজ চলে আসছে। এখন এই ইমেজটার সাইজ আপনি এখান থেকে করতে পারেন, কন্ট্রোল করতে পারেন, 300 বাই 300 পিক্সেল করে দিলেন। আপনি যদি চান যে না আমি ফুল করে দিব, ফুল ইমেজটা চলে আসবে। ঠিক আছে, এরপর ইমেজের ক্যাপশনে আপনি যদি কিছু লিখতে চান, এখান থেকে লিখতে পারেন। হ্যাঁ, ধরেন কাস্টম ক্যাপশন লিখলেন, কাস্টম ক্যাপশন দিয়ে দেন এখানে ধরেন লিখে দিলেন দিস ইজ অ্যান ইমেজ, ক্যাপশন চলে আসছে। আপনি চাইলে ইমেজের লিঙ্ক আপ করতে পারেন। ঠিক আছে, এখানে যদি আপনি কাস্টম ইউআরএল দেন এবং এখানে হচ্ছে গিয়ে আপনি কোনো একটা লিঙ্ক দিয়ে দেন, আমি ব্ল্যাঙ্ক লিঙ্ক দিচ্ছি, দেখেন এখানে মাউসটা কি হচ্ছে আপনার ক্লিকেবল হচ্ছে, মানে এইটা ইমেজটা। এরপর আমি আবার প্লাসে ক্লিক করি, ফ্ল্যাক্স বক্সে ক্লিক করি, এখান থেকে ধরেন আমি একটা কন্টেইনার নিয়ে আসি। কন্টেইনার নিয়ে আসলাম, কন্টেইনার নিয়ে এসে দেন প্লাসে ক্লিক করছি। এরপর ধরেন আমি এখানে টেক্সট এডিটর নিয়ে আসলাম। টেক্সট এডিটর হচ্ছে আপনার প্যারাগ্রাফ। ঠিক আছে, যেখানে আপনি চাইলেই অনেক অনেক টেক্সট লিখতে পারেন। ঠিক আছে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, দেখেন আপনি চাইলেই কিন্তু এখানে আর্টিকেল আকারে বিভিন্ন কিছু লিখতে পারেন, এবং এগুলোরও কিন্তু আপনার স্টাইলে গেলে ফন্ট, বিভিন্ন ধরেন আপনার অ্যালাইনমেন্ট সেট আপ করতে পারেন, টেক্সট কালার সেট আপ করতে পারেন। দেন টেক্সট কালার বর্তমানে এটা আছে, আপনি ব্লু কালার রাখবেন। ঠিক আছে, ব্লু কালার রাখবেন, ব্লু কালার সিলেক্ট করে দিলেন, দেন এখানে ব্লু কালার সিলেক্ট করে দিবেন। আচ্ছা আচ্ছা, কি করলাম, টেক্সট কালার চেঞ্জ হলো না কেন, হোভারে চলে আসতেছে, চেঞ্জটা হওয়ার কথা, কন্টেন্ট কেটে দিচ্ছি, এটা ডিলিট।
প্লাস টেক্সট এডিটর, ব্ল্যাক কালার, স্টাইলে যাই। এখন যদি আমি এখান থেকে কালার চেঞ্জ করে রেড কালার করে দিলাম, আমি যে কোনো কালার এখন চেঞ্জ করতে পারবো। ঠিক আছে? এখান থেকে ব্লু করে দিলাম, হয়ে গেল। ফাইন। ধরেন আমি লেখাটাকে একটু বাড়াই নিই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, ব্যাস এই পরিমাণ দিলাম। তারপর স্টাইলে যাই। আপনি চাইলে এটা টাইপোগ্রাফি চেঞ্জ করতে পারেন, ফন্ট সাইজ বাড়াতে পারেন, কমাতে পারেন। ঠিক আছে? ফন্ট সাইজ আপনি আপনার ইচ্ছে মতো বাড়াতে পারেন, কমাতে পারেন। ফন্ট ফ্যামিলি, তারপর হচ্ছে ওয়েট, ট্রান্সফর্ম, স্টাইল, এগুলো আমরা সবকিছু দেখেছি অলরেডি। ঠিক আছে? তাহলে প্রত্যেকটা জিনিসই কিন্তু এমন। কন্টেন্টে এসে আপনি এটা চাইলে এইখান থেকে আপনি অনেক কিছু পরিবর্তন করতে পারেন এই যেগুলো ইউজ করে। এরপর আমরা যদি প্লাসে ক্লিক করি, ধরেন আমি নিচের দিকে অনেকগুলো লেখা হয়ে গেছে, আমি প্লাসে ক্লিক করলাম, ফ্ল্যাক্স বক্সে ক্লিক করলাম, এখানে ক্লিক করে দেন হচ্ছে কন্টেনার নিয়ে আসি, কন্টেনার নিয়ে এসে আপনি চাইলে এই কন্টেইনারটাকেও কিন্তু অনেক কিছু করতে পারবেন। এখান থেকে কন্টেইনার লেআউট, বর্তমানে ফ্ল্যাক্স বক্স আছে, চাইলে গ্রিড করতে পারেন। কন্টেন্ট উইথ, এখানে ফুল উইথ আছে, চাইলে আপনি বক্সড করতে পারেন। ঠিক আছে? ফুল উইথ থাকুক। দেন হচ্ছে উইথ আপনি চাইলে এখানে 100% আছে, চাইলে আপনি এটা কমাতে পারেন, বাড়াতে পারেন। ঠিক আছে? এরপর হচ্ছে মিনিমাম হাইট এবং ম্যাক্সিমাম হাইট আপনি বাড়াতে পারেন, কমাতে পারেন। হ্যাঁ, এটা আপনি আপনার ইচ্ছে মতো এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এরপর ডিরেকশন দিতে পারেন। ডিরেকশনটা কাজ করবে কিরকম? ধরেন আমি এটা কন্টেইনার একটা নিয়ে আসছি না? এখন যদি আমি এটাকে ডুপ্লিকেট করি, দেখবেন এই যে পাশাপাশি চলে আসছে। ঠিক আছে? একটার সাথে আরেকটা পাশাপাশি চলে আসে। আমি একটা ডিলিট করে দিই। দেন এখন যদি প্লাসে ক্লিক করি এবং আরেকটা কন্টেইনার এটার ভিতরে নিয়ে আসি, হ্যাঁ? তাহলে কি হচ্ছে? আপনি এখন এটাকে ডুপ্লিকেট করলে, সামনেরটাকে ডুপ্লিকেট করলে কি হবে? দেখেন নিচে আসতেছে। কিন্তু যদি এমনটা করেন যে আপনি হচ্ছে গিয়ে না নিচে না, আপনি সামনের কন্টেইনারটাকে পাশাপাশি চান। তাহলে কি করবেন? এই যে পিছনের যে কন্টেইনার আছে এটাকে ক্লিক করলেন। ক্লিক করে আপনি হচ্ছে গিয়ে ডিরেকশনটা এই যে এখানে ডিরেকশন ধরায় দিলেন। এরপর ফ্রন্টের যে আ কন্টেইনার আছে এটাকে এখন ডুপ্লিকেট করে দেখবেন পাশাপাশি চলে আসতেছে। ঠিক আছে? আপনি যত ডুপ্লিকেট করবেন দেখবেন পাশাপাশি চলে আসতেছে। এই হচ্ছে বিষয়। তো এলিমেন্টর পেজ বিল্ডার আসলে আ দেখাতে গেলে সারা রাত চলে যাবে। শেষ হবে না। মানে এত কিছু আছে এর ভিতরে। আমরা একদিনে আর বেশি কিছু দেখছি না। এখানে অনেক কিছু আছে। আপনি ভিডিও আনতে পারেন, বাটন আনতে পারেন, ডিভাইডার আনতে পারেন, স্পেসার আনতে পারেন, গুগল ম্যাপস সহ, আইকন সহ আর অনেক কিছু। আমরা সবকিছুই দেখব। তবে সেটা কাজ করতে দেখব। আজকে শুধুমাত্র এলিমেন্টরের উপর আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি এইটুকু ধারণা থেকে অন্তত আপনারা বুঝতে পারছেন যে এলিমেন্টর দিয়ে কিভাবে আপনারা আপনাদের ডিজাইনের কাজগুলো করবেন। ঠিক আছে? অত্যন্ত সহজ। জাস্ট ফোকাস করেন, প্র্যাকটিস করেন এবং যে বিষয়গুলো বলতেছি এই অনুযায়ী কাজ করেন। আমি আমার ক্লাসটা এখানে